আসসালামু আলাইকুম। তো আজকে গল্প শোনাবো মালয়েশিয়ান এয়ারপোর্টের। মালয়েশিয়া আসার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা মালয়েশিয়ান সিম নেওয়া। আ অনেকে হয়তো আপনার দেশে থাকতেই এক নতুন সিম নিয়ে আসতে পারে। সেটা কীভাবে? যদি আপনার কেউ থাকে মালয়েশিয়া, তো সে আপনার জন্য একটা সিম নিয়ে যাবে। আপনি আসার সময় ওই সিমটা মোবাইলে করে নিয়ে আসতে পারবেন, বা সিমটা আপনি মালয়েশিয়া আসার পরে অ্যাক্টিভ করতে পারবেন। তো যাদের সিম নাই, তারা আপনার বিমান থেকে নামার পর আপনার এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই আপনার অনেকগুলো সিমের দোকান আছে। সো আপনার ওইখান থেকে আপনার আর কি 7 দিনের, 1 মাসের বিভিন্ন প্যাকেজের, বিভিন্ন মেয়াদের, বিভিন্ন দামের সিম আছে। তো আবার আর কি মালয়েশিয়ান সিমের একটা সুবিধা কি, আপনার সিম কিনলে আপনার আনলিমিটেড জিবি এবং আনলিমিটেড লোকাল কল। লোকাল কল বলতে মালয়েশিয়ান নাম্বারে কল যাবে। তো কোনো এক্সট্রা মিনিট বা এমবি কিনতে হয় না। আপনার ওই সিমের মধ্যে যদি 7 দিন মেয়াদ থাকে অথবা যদি 1 মাস মেয়াদ থাকে, তো ওই 7 দিন বা 1 মাসের আনলিমিটেড কল এবং আনলিমিটেড ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন। তো বিভিন্ন দামের সিম কার্ড আছে। আমি আসলে প্রথমত বুঝতে পারিনি, যেই কারণে আমি একটু কম টাকা দেখে 7 দিনের মেয়াদে সিম কিনছিলাম। তো আমার সিম পড়ছিল 28 রিঙ্গিত, মানে 28 RM হটলিংকের সিম যেটা। এটা আপনার 7 দিন মেয়াদে ছিল, আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড লোকাল কল। কিন্তু আসলে আমি কি একটা ভুল করছি? আপনার 7 দিন পর আমার আবার সিম কিনতে হয়েছে 25 RM দিয়ে, বা 25 RM বা 30 RM লাগে। ওইটা আবার 1 মাসের মেয়াদি। 1 মাসের মেয়াদি আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড কল। আবার অনেক অনেক সিমে শুধু আনলিমিটেড ইন্টারনেট থাকে। তো আপনারা যারা আসবেন তারা একটু টাকা বেশি লাগলেও হয়তো আপনার 40 RM এর আশেপাশে লাগে, আপনার 1 মাসের প্যাক কিনবেন। নয়তো আপনার 7 দিনের লাগবে 28, আবার এইদিকে 7 দিন পরে আবার লাগবে আরও 25 বা 30। তো আপনার কস্টটা বেড়ে যাবে। তো আপনি যেই কারণে এয়ারপোর্ট থেকেই হয়তো 10-15 রিঙ্গিত বেশি লাগলেও আপনারা 1 মাসের একটা প্যাকেজের সিম কিনবেন। এটা আপনাদের জন্য ভালো হবে, আপনাদের টাকা সঞ্চয় হবে, খরচ কম পড়বে আর কি। তো সিম অ্যাক্টিভ করার পরে আমি ইমিগ্রেশনের দিকে আসলাম। আপনার সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরেই আপনার ইমিগ্রেশন। তো যারা স্টুডেন্ট ভিসায় আসবে, এটা হয়তো এখানকার নিয়ম যে ভার্সিটি থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আসবে। তো ভার্সিটি থেকে রিপ্রেজেন্টেটিভ না আসলে আপনি ইমিগ্রেশন শেষ করে বাইরে হতে পারবেন না। এটা হয়তো নিয়মই। তো অনেক সময় দেখা যায় ভার্সিটি থেকে কারো আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এমনকি একবেলা চলে যায়। এমনকি আপনি সকাল ভোরে গেলেন, পরের দিন বিকালে বা সন্ধ্যায় আসবে, এরকম হইতেই পারে। আপনারা এটা নিয়ে ঘাবড়াবেন না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি সকাল 8টার দিকে এয়ারপোর্টে পৌঁছাই। প্রায় 7 ঘন্টা পরে আমার রিপ্রেজেন্টেটিভ আসছে আমাকে নিতে। তো এতক্ষণ আমি ওয়েটিং রুমে ছিলাম। তো ওইখানে আবার স্টুডেন্ট ওয়েটিং রুম আছে। আপনারা না চিনলে কাউকে জিজ্ঞাসা করবেন যে স্টুডেন্ট ওয়েটিং রুম কোথায়, আপনারা ওইখানে গিয়ে ওয়েট করবেন। কোনো ঘাবড়ানোর কিছু নেই, ওইখানে আপনাদের পানির ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, আপনারা ওইখানে ওয়েট করবেন। আরেকটা বিষয়, আপনাদের মোবাইলের চার্জার অথবা কেউ ল্যাপটপ নিলে আপনারা ল্যাপটপের চার্জার, আপনার যেটা হ্যান্ডব্যাগ বা যেটা আপনি কাঁধে করে নিয়ে যাবেন, যেটা আপনার সাথে আপনি বহন করবেন বিমানে, ওই ব্যাগের মধ্যে চার্জার রাখবেন। কেননা আপনার তো বাইরে কারোর সাথে যোগাযোগ করতে হবে। তো আপনার মোবাইলে চার্জ না থাকলে আপনি একটা বিপদে পড়তে পারেন। যেহেতু অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার, মোবাইলের চার্জ শেষ হয়ে যেতে পারে। সো আপনারা আপনাদের চার্জারটা সাথে রাখবেন। আর এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। দেন হয়তো কিছুক্ষণ সময় দেরি হলেও আপনার রিপ্রেজেন্টেটিভ আসবেই, আপনি এটা নিয়ে কোনো ঘাবড়াবেন না। সো আপনার রিপ্রেজেন্টেটিভ আসলে আর তেমন কোনো কিছু লাগে না, 2 মিনিটও লাগে না ইমিগ্রেশন পার হইতে। সব কাজ তারাই করে, আপনি শুধু যেয়ে দাঁড়াবেন, আপনার একটা ছবি তুলবে, এতটুকুই। আপনাকে আর কিছু জিজ্ঞাসা করবে না, আপনার সমস্ত কাজ রিপ্রেজেন্টেটিভ করে দিবে। দেন আপনি বাইরে হয়ে চলে আসবেন। আপনার রিপ্রেজেন্টেটিভ আপনাকে সব কিছু দেখাই দিবে যে আপনার ব্যাগ কোথায়, আপনি কই থেকে লাগেজ নেবেন, সব কিছু সেই করে দেবে। একদম এয়ারপোর্ট থেকে বাইর হওয়া পর্যন্ত সে আপনার সমস্ত কিছু করে দেবে। দেন আপনি কোথাও গেলে, আপনি যদি না চিনেন গাড়ি কই থেকে নেবেন, ওইটাও মানে তাকে বললে সে দেখাই দিবে। আর এয়ারপোর্টে গেলে কেউ না কেউ আপনাকে রিসিভ করার জন্য আসবেই। আর যাদের অন্যান্য ভিসা, ট্যুরিস্ট ভিসা হোক বা কলিং ভিসা, ওই ক্ষেত্রে আলাদা। আপনি কলিং ভিসা, ট্যুরিস্ট ভিসা সব কিছু ঠিকঠাক থাকলে কোনো সমস্যা হয় না, আপনি ইমিগ্রেশন পার হয়ে খুব সহজে যেতে পারবেন। আর ট্যুরিস্ট ভিসা নিয়ে একটা কথা বলতে চাই, কারণ যেটা আমি নিজের চোখে দেখেছি। ট্যুরিস্ট ভিসায় অনেক সময় অনেক সমস্যা করে, যে আপনার হোটেল বুকিং আছে কি না ওইটা চেক করে ট্যুরিস্ট ভিসায়, যে আপনার হোটেল বুক করা আছে কি না। বা এমনও দেখছি আমি যে আপনার হোটেলে কল দেবে যে আসলেই আপনার আপনার নামে কোনো বুকিং আছে নাকি। এমন অনেক সময় অনেক ফেক কাগজ থাকে যে হোটেল হোটেল বুকিং না, তারপরও আর কি একটা কাগজ বানায় নিয়ে তারা চলে যায়। ওইটা কিন্তু ধরা পড়ে যায়। তারা হোটেলে কল দেয়, কল দিয়ে চেক করে যে সেই নামে কোনো বুকিং আছে নাকি। তো যদি তারা চেক করে না পায়, আপনার কিন্তু আবার বাংলাদেশে ব্যাক আসতে হবে। এটা একটু মাথায় রাখবেন। আপনি যার মাধ্যমে যাবেন তাকে বিষয়গুলো আগে থেকে জানাবেন।
যেন কোনো ফলস কাগজ না দেয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি কয়েকটা দেশ না ঘোরেন, যদি আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ফার্স্ট ভিজিটেই মালয়েশিয়া আসতে চান ট্যুরিস্ট হিসাবে, তো সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ এয়ারপোর্ট, ইমিগ্রেশন সব ক্রস করে আসলেও আপনি মালয়েশিয়া অনেক সময় ঢুকতে পারবেন না। হয়তো অনেক সময় অনেক দালাল আছে, অনেক এজেন্ট আছে, তারা একটু মানে বেশি টাকার বিনিময়ে সব কিছুই তারা করতে পারে, বা আমি ওইদিকে না যাই, আমি যেটা বলতেছি লিগ্যাল ওয়েতে। তো অনেক সময় আপনার বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে আসলেও আপনারা মালয়েশিয়ান ইমিগ্রেশনে এসে আটকাই যাবেন। তো এটা মাথায় রাখবেন যে 2-3টা দেশ ঘোরা থাকলে আপনার মালয়েশিয়া ঢুকতে সহজ হয়। আরও যে একটা কথা বললাম যে বিভিন্ন দেশ ঘোরা থাকলেও, আমার পাশে একজন লোক ছিল, উনি অনেক দেশ ঘুরছে, তারপরেও ওই যে ওনার হোটেল বুকিং নিয়ে ঝামেলা হয়েছে, যে কারণে উনি ঢুকতে পারেনি। তো এই সব কিছু মাথায় রাখবেন। আর যারা স্টুডেন্ট তারা তো বললামই যে আপনার একজন রিপ্রেজেন্টেটিভ আসবে, সমস্ত কাজ উনি করে দিবে। আপনি শুধু আপনার রিপ্রেজেন্টেটিভ আসার আগ পর্যন্ত ওয়েট করবেন, 7 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, এই আর কি। আর কোনো সমস্যাই নেই, আপনারা খুব সহজে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এইটুকুই। আরেকদিন অন্য আরেক কোনো গল্প নিয়ে আসবো আমার অভিজ্ঞতা থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।